সাঁতরাগাছিতে আমরা যাচ্ছিলাম, আমাদেরকে ইলিগালি ভাবে আমাদের গাড়ি কাগজপত্র সব ঠিক আছে, আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি, আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করছে। সাঁতরাগাছি মেডিকেলে আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি, আমাদেরকে এই দেখুন রাস্তাতে কিরকম। কোথাও তৃণমূলের দাদাগিরি, কোথাও তৃণমূলের পুলিশের দাদাগিরি, এটাই এখন এই রাজ্যে দস্তুর। এমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে না, কারণ কারণ চুরি, দুর্নীতি, দাদাগিরি, তোলাবাজি এটাই এখন এই রাজ্যের স্বাভাবিক ঘটনা। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেল। একের পর এক শিক্ষক চিন্তায় মারা যাচ্ছে, তাদের স্ত্রীদের, বউ বাচ্চাদের, বাচ্চাদের নিয়ে কান্না আমরা দেখতে পাচ্ছি, তবু আমাদের চৈতন্য হচ্ছে না। প্রতিদিন আমরা ভাবছি, দেখছি, ভিডিও দেখছি এবং ভাবছি আমার সঙ্গে তো হয়নি, যার হচ্ছে হচ্ছে, যার গেল তার গেল। পরপর দুটো ঘটনা, একেবারে স্বাভাবিক ঘটনা দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এখন অরাজকতাটাই স্বাভাবিক, ভালো থাকাটা স্বাভাবিক নয়। কারণ আমরা বাংলার মানুষ মা মাটি মানুষের সরকারকে ভোট দিয়েছিল, সেই মা মাটি মানুষের সরকারটা যে এখন চুরি, দুর্নীতিবাজ আর দাদাগিরি সরকার হয়ে যাবে সেটা তো তারা বুঝতে পারেনি। সিপিএম এর দাদাগিরি থেকে বাঁচতে তৃণমূলকে আনা, দাদাগিরি তো ডাবল হয়ে গেছে, ছেড়ে দিন, বাকি চুরি, দুর্নীতি, রাহাজানি, তোলাবাজি সবকিছু রয়ে গেছে। পরপর দুটো ঘটনা, একটা হচ্ছে এলাকায় হোটেল হয়ে গেল, তৃণমূলের নেতাকে তোলা দেয়নি। ভাবুন একবার, কত বড় অপরাধ, এলাকায় হোটেল ব্যবসা করবে আর স্থানীয় তৃণমূলকে তোলার দেবে না, এটা কি হতে পারে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজত্বে আপনি কোনো ব্যবসা করতে পারবেন তৃণমূলকে তোলা না দিয়ে? এই স্বাভাবিক ব্যাপারটা কেন যে ব্যবসায়ীরা বোঝেন না। কোথায় ঘটলো ব্যাপারটা? দত্তপুকুর থানার চালতাবেরিয়ার একটি হোটেল রেস্তোরাঁ করেছিলেন সৌমেন দাস, তৃণমূলকে টাকা দেননি। এই বাংলায় এর চেয়ে বড় অপরাধ আর কিছু আছে? তৃণমূল নেতাকে টাকা না দিয়ে হোটেল চালাবে? এত বড় বুকের পাটা তৃণমূলের নেতা একেবারে লোক লস্কর পাঠিয়ে দিলেন। কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে? দত্তপুকুর 2 পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা দলবল পাঠিয়ে দিলেন সৌমেন দাসের হোটেল রেস্তোরাঁতে। সেই দলবল এসে কি করলো? সিসিটিভিতে ধরাও পড়লো, কিন্তু তাতেও কিছু যায় আসে না, কারণ তৃণমূলের এই সমস্ত ছোটখাটো নেতারা জেনেই গেছে দাদার লোক আমরা। স্থানীয় পুলিশ, এলাকার থানার কারোর সাধ্য নেই যে আমাদের কিছু করে। তারা হোটেল রেস্তোরাঁয় ঢুকলো এবং তারপরে কি হলো সেটা আমার মুখ থেকে শুনতে হবে না, একেবারে সিসিটিভিতে ধরা পড়েছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে, আপনারাও দেখে নিন। এই ঘটনার পর, ভাঙচুরের পর, এই হোটেল ব্যবসায়ী সৌমেন দাস গিয়েছিলেন দত্তপুকুর থানাতে। এখন দত্তপুকুর থানার এত বড় বুকের পাতা তো নেই যে তৃণমূল নেতার সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ দেবে, হতেই পারে না। থানাটা কি জন্য আছে? থানাটা আছে তৃণমূল নেতা নেত্রী এবং তাদের চামচাদের সেবা করার জন্য। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে হয়, আর পুলিশ দলদাসগিরি এবং চটি চাটে, তৃণমূলের হয়ে কাজ করে। সাধারণ মানুষ উচ্ছন্নে যাক, আমার দেখার কি দরকার? তাই দত্তপুকুর থানা যে অভিযোগ নেবে না এটা সবাই জানতো, শুধু ব্যবসায়ী সৌমেন দাস জানতেন না। তিনি চলে গেছিলেন দত্তপুকুর থানাতে, দত্তপুকুর থানা অভিযোগপত্র জমাই নেয়নি। সৌমেন দাসকে ছুটতে হলো বারাসত জেলা পুলিশ সুপারের কাছে, সেখানে তিনি দেখা করলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের সঙ্গে। তিনি কথা দিয়েছেন যে তদন্ত হবে এবং তার কথা শোনার পর এফআইআর দায়ের হলো। অর্থাৎ থানাটা আছে ফালতু, মানে দত্তপুকুর থানাটা ফালতু আছে। এসপি অফিস থেকে নির্দেশ দেওয়া হলো, এসপিও হয়তো নবান্নের 14 তলা থেকে অনুমতি নিয়েছেন, তবে লোকাল থানা দত্তপুকুর থানাকে অভিযোগ তদন্ত করে এফআইআর দায়ের করার নির্দেশ হলো। আপাতত এফআইআর হয়েছে। তৃণমূলের তরফ থেকে কি অভিযোগ?
তৃণমূলের যে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মান্তু সাহা এবং তিনি আরো দুজন উপস্থিত তৃণমূল কর্মী এই যে ভাঙচুর করছে, ভোলা এবং আকরাম, মান্তু সাহার 2 সাগরেদ, এবং তাদের বিরুদ্ধে নাকি এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। তো এই মান্তু সাহার কি অভিযোগ? মান্তু সাহার অভিযোগ হচ্ছে হোটেলে নাকি দেহ ব্যবসা হয়, তাই আমরা গেছিলাম প্রতিবাদ করতে। এই হচ্ছে প্রতিবাদের নমুনা, ভাঙচুর। অ্যাকচুয়ালি তারা কেন গেছিলেন? তোলাবাজির জন্য। তোলা দেননি ব্যবসায়ী সৌমেন দাস। তৃণমূল নেতাকে তোলা না দিয়ে তো এলাকায় হোটেল চালানো যায় না। এই হচ্ছে এখন তৃণমূলের অবস্থা। কে ব্যবসা করতে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে? কে ব্যবসা করতে আসবে? কোনো ভারী শিল্প আসবে? কেউ আসবে না। যে রাজ্যে সিন্ডিকেট রাজ চলে, যে রাজ্যে তৃণমূলের তোলাবাজি ব্যবসা চলে, সেই রাজ্যে কেউ পাগলা কুত্তায় কামড়ায়নি তো যে ব্যবসা করতে আসবে বা ভারী শিল্প করতে আসবে। কোনো ভারী শিল্প, কোনো ব্যবসা এখানে আসবে না যতক্ষণ না এই তৃণমূল সরকারটাকে এই রাজ্য থেকে হটানো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পথে বসাতে না পারলে এই তৃণমূলীদের অত্যাচার কমবে না, কোনো শিল্প আসবে না। এটা এই বাংলার মানুষ এই সমস্ত ভিডিও দেখার পর যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল। আরো একটা ঘটনা ঘটলো। এই ঘটনা কার সঙ্গে ঘটলো? এই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের এক বাসিন্দা শেখ শহীদুলের সঙ্গে। মুসলিমরা যদি ভেবে নেয়, ইসলাম ধর্মের মানুষ যদি ভেবে নেয় যে আমরা 34% মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজত্বে বসিয়ে রেখেছি, আমাদের বিরুদ্ধে কিছু হবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ভোগটুয়ে মুসলিমরাই বেড়েছিল, ভোগটুয়ে মুসলিমরাই মরেছিল, জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল 10টা মুসলিম পরিবারকে। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা এসে পড়েছিল তামান্নার গলায়, মুসলিম ধর্মের মানুষ। আর এই শেখ শহীদুল, তার সঙ্গে কি হলো? পূর্ব মেদিনীপুর থেকে আসছিলেন, সাঁতরাগাছি ট্রাফিক গার্ডে পুলিশ তাকে দাঁড় করালো। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে গাড়িটার নাকি দূষণ সংক্রান্ত কাগজপত্র ঠিক নেই, পলিউশন পেপার নেই। তাহলে পলিউশন পেপার না থাকলে কি করতে হবে? ফাইন দিতে হবে। আর না হলে পুলিশ গাড়ির ছবি টবি তুলে তাকে ছেড়ে দেবে, সে পরে ফাইন ভরবে। গাড়ির পলিউশন পেপার ঠিক নেই মানে তোমাকে ফাইন দিতে হবে। কিন্তু তার জন্য পুলিশ কি করলো? শেখ শহীদুল তার একটা বাচ্চা মেয়েকে নিয়ে কলকাতার একটি হাসপাতালে আসছিলেন অপারেশন করানোর জন্য। কলকাতা মেডিকেল কলেজে তার দুপুর 2টোর সময় ঢোকার কথা ছিল, এই বাচ্চা মেয়েটির চোখের অপারেশন হবে। কিন্তু পুলিশ তো ছাড়বে না, টাকা দিয়েই যেতে হবে। ফাইন না দিলে 500 টাকা দিন না আপনার পকেট থেকে, আমাকে 500 টাকা দিন, আপনাকে ছেড়ে দেবো। তো শেখ শহীদুল টাকা দিল না। 12টা থেকে 1:30টা অব্দি সাঁতরাগাছি পুলিশ তাকে ওখানেই আটকে রাখলো। দেখতে পাচ্ছে চোখের সামনে যে শেখ শহীদুলের বাচ্চা মেয়েটা কলকাতা মেডিকেল কলেজে চোখের অপারেশন হবে, তবু ছাড়বো না। মমতার পুলিশ না, তোলাবাজ পুলিশ। টাকাই আসল। কোন মেয়ের, বাচ্চা মেয়ের চোখ অপারেশন হলো কি হলো না কিচ্ছু এসে যায় না। পুলিশের মানবিকতার মোহ পর্যন্ত নেই। ওই যে আপনারা বলেন না মা মাটি মানুষ, মাও কাঁদছে নিজের বাচ্চাকে ধরে। মাটি তো কবেই তৃণমূল বিক্রি করে দিয়েছে, আর মানুষ এখন বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি কুক্ষণে পরিবর্তনের সরকার এনেছিলাম, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই চোট বাটপার দুর্নীতিবাজের সরকারটাকে এই রাজ্যের ক্ষমতায় বসিয়েছিলাম। এখন উপায়ও নেই। জালি ভোটার এনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে রেখেছেন, ভোটে আর হারানো যাবে না। যদি না এসআইআর হয়, ভুয়ো ভোটার, জালি ভোটার আর মৃত ভোটার বাদ না যায়, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোনো রাজনৈতিক দল হারাতে পারবে না। চুরির ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ জীবন জিতেই যাবে। এসআইআরটা দরকার। 70-75 লাখ বাদ গেলে তবে লড়াইটা 50-50 হবে। শেখ শহীদুল বুঝে গেলেন যে তৃণমূল মানেই তাকে ভোট দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তৃণমূলকে মুসলিম ধর্মের মানুষ ভোট দিচ্ছে মানেই মুসলিম ধর্মের কাছে তোলাবাজিটা হবে না, এটার কিন্তু কোনো গল্প নেই। তাই তৃণমূল যেটা প্রমাণ করার চেষ্টা করে মুসলিম মানি তৃণমূল, এবার এই ধারণাটা পাল্টে দেবার সময় এসে গেছে। মুসলিম ধর্মের শিক্ষিত মানুষকে বুঝতে হবে যে এই মুসলিম ধর্মটাকে কতটা পথে বসিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। বাংলায় মুসলিম মানি এখন দুষ্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার এমএলএ, তার বিধায়ক শওকত মোল্লা বোমা বাঁধে। প্রকাশ্য প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেওছেন কত বড় অপমান করেছিলেন মুসলিম সম্প্রদায়কে। শওকত মোল্লাকে কি বললেন? তুই তো বোমা বাঁধিস। সবার সামনে গোটা রাজ্যের মানুষ জানলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক শওকত মোল্লা বোমা বাঁধে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তারপরও তিনি বিধায়ক। মুসলিম ধর্মের মানুষকে এই তৃণমূল কোথায় নামিয়ে দিয়েছে, এটা মুসলিম ধর্মের শিক্ষিত মানুষের অন্তত বোঝা উচিত। শেখ শহীদুল তার পুরো পরিবারের গাড়ি আটকে রাখা হলো, 1:30টার সময় ছাড়া হলো। 12টা থেকে 1:30টা
প্রায় 1.5 ঘন্টা আটকে রেখে যখন ছাড়লো, তখন আর কলকাতা মেডিকেল কলেজে দুপুর 2টোর মধ্যে পৌঁছতে পারলো না। শেখ শহীদুলের এই বাচ্চা মেয়েটার অপারেশনও হলো না। এই হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। টাকা না দিলে কিছু হবে না। এখন হাওড়া সিটি পুলিশ বলছে আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখছি। পুলিশের বিরুদ্ধে নবান্নে অভিযোগ দায়ের করেছিলেন এই পরিবার। খতিয়ে দেখছে কেন বলছে? কারণ ফুটেজটা ধরা পড়েছে বলে। দেখুন সেই ফুটেজ। এই সাঁতরাগাছিতে আমরা যাচ্ছিলাম, আমাদেরকে ইলিগালি ভাবে আমাদের গাড়ি কাগজপত্র সব ঠিক আছে, আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি, আমাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করছে সাঁতরাগাছি মেডিকেলে। আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি, আমাদেরকে এই দেখুন রাস্তাতে কিরকম ভাবে হ্যারাসমেন্ট করছে। আর সিভিক ভলেন্টিয়ার, উনার কোনো রাইট নেই, সিভিক ভলেন্টিয়ার আমাদের গাড়ি আটকাচ্ছে। এই দেখুন কিভাবে ও রাজনৈতিক মানে চলছে, কিভাবে দেখুন পেশেন্টকে আমাদের ওটির সময় দেওয়া আছে, এই ছোট বাচ্চা মেয়ে ইনার সাথে কিরকম আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। দেখুন আমাদের কোনো কথাই শুনছে না। বাচ্চার যদি কিছু হয় ড্রাইভার কে নেবে? আমরা এত করে রিকোয়েস্ট করছি, আমাদের কোনো কথাই শুনছে না। আমাদেরকে 40 মিনিটে 50 মিনিট ধরে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। আমরা বলছি যে ইলিগাল, আমাদের যেটা ইলিগালি ভাবে কেস হচ্ছে আপনারা কেস দিন, কোনো কেসও দিচ্ছে না, আমাদের জোর করে ব্লু বুক নিয়ে রেখে দিচ্ছে। এটাই আমাদের দেখুন কি অবস্থা করছে পুলিশ প্রশাসন, আইনকে কিভাবে করছে দেখুন। আমরা বাচ্চা, এই ছোট বাচ্চা মেয়ে 2টার সময় ওটি আছে, এই ছোট বাচ্চা মেয়ে ইনার সাথে কিরকম ভাবে অভদ্র ব্যবহার করছে দেখুন। 1 ঘন্টা ধরে আমাদেরকে আটকে রেখেছে, আমরা 1 ঘন্টা ধরে আটকে রেখেছে আমাদের। পেপার ফেল, আপনি কেস দিন না, আপনি কেস দিন না, আপনি কি করে ব্লু বুক নিয়ে রেখে দিচ্ছেন? আপনি লিগালি ভাবে কেস দিন, পেপার ফেল আছে আপনি কেস দিন, আপনি পেপার ফেল আছে আপনি কেস দিন। পেশেন্টকে নিয়ে যাচ্ছি, এইটুকু পেশেন্ট আপনারা কি করে করতে পারেন? আপনার ও মানবিক, আপনারা কি করে এত মানবিক হতে পারেন? ছোট বাচ্চা, আপনাদের এটা মানবিক নেই, আপনারা হ্যারাসমেন্ট করাচ্ছেন। আপনারা কি করেছেন? আপনারা আমাদের কোনো মাপ, স্যারের নামটা কি? আপনার নামটা হলো আপনার, আমরা হাইকোর্টে যাবো আমরা। আপনি তরুণ কুমার জানা আপনার নাম তো? তরুণ কুমার জানা আপনার নামে আমরা হাইকোর্টে যাব, আপনারা দেখবেন। কি ভেবেছেন আপনারা? মানে যা পারে করবেন, আইন বলে কোনো জিনিস নেই, দেশে সংবিধান নেই, আপনারা এইভাবেই করবেন? দেশে কোনো সংবিধান আইন নেই, আপনারা একদম যা পারে করবেন নাকি? এত করে বলছি, এটুকু বাচ্চা মেয়ে ওটি আছে, আপনারা এ করছেন। 2 ঘন্টা ধরে আপনারা আটকে রেখেছেন। দেশে আইন নেই, দেশে সংবিধান নেই। স্যার আমি এত রিকোয়েস্ট করছি তো স্যার, আপনি লিগালি ভাবে কেস দিন না। আমরা কি কেস দিতে বারণ করছি? আপনারা কেস দেবেন না, আটকে রাখবেন, ব্লু বুক নিয়ে নেবেন। এটা কোনো সিস্টেম হয়? এটা কোনো সিস্টেম? আপনারাও এইভাবে দেখুন, এই সাঁতরাগাছিতে কিভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে দেখুন। আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি, আমাদের 2টোর সময় ওটি আছে, আমাদেরকে পুলিশ কিরকম ভাবে হ্যারাসমেন্ট করছে। আমরা বলছি যে লিগালি ভাবে আপনারা কাগজ দিন, আপনারা ফাইন দিন, কোনোভাবে আমাদের কোনো কথা শুনছে না। আমাদের ব্লু বুক জোর করে আটকে রেখেছে, যেটা আমরা সামনে গিয়ে আমাদেরকে আবার পুলিশ ধরবে, আমরা কি দেখাবো? সেখানে কোনো কাগজ দেখাতে আমরা পারবো না, সেখানে তো আবার আমাদেরকে হ্যারাসমেন্ট করবে। 1 ঘন্টা ধরে আমাদেরকে হ্যারাসমেন্ট করে রেখেছে। আর ওই সিভিক ভলেন্টিয়ার তো আমাদেরকে করছে, হিটলারই করছে সিভিক ভলেন্টিয়ার। তার কি এখতিয়ার আছে আমাদেরকে আটকানো? এই তো আজকে ওটির ডেট দিয়েছিল, 1 মাস দৌড়ানোর পর আমার বাচ্চাটাকে আজকে ওটির ডেট দিয়েছিল। আমি হাত পা ধরেও বলছি, স্যার একটু দেখুন আমার বাচ্চার দিকে, আমার বাচ্চার লেট হয়ে যাচ্ছে, আজকে ওটির ডেট দিয়েছে। আপনি যা করবেন, আপনি ইনলিগিন ভাবে এটা করেন না, আপনি কেস দিয়ে দিন, আমরা কেস নিয়ে চলে যাচ্ছি, যা করার করুন, কিন্তু আমার বাচ্চাটার সময় মতো ওটি না হলে ও চোখে দেখতে পাবে না। আমি কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও অনুরোধ করছি, কিন্তু একবারও মতো শুনিনি। না, আজকে ঘুরিয়ে দিল আমাদেরকে। অনেক করে রিকোয়েস্ট করেছি, ওখানেও বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতেও ছেড়েছিলাম, অনেক করে বলেছি, কিন্তু ওরা তাও বলছে না আমরা সিস্টেমের বাইরে যেতে পারবো না, টাইমের সময় আসতে পারে না, ভর্তি করতে পারবো না।
কাগজ দেখানোর পরেও ছাড়লো না, আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করছি যে স্যার আমি আপনার মেয়ের মতো আমার বাচ্চাটার দিকে তাকানো, ওর ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, আপনি প্লিজ আমাদেরকে ছেড়ে দিন একটু তাড়াতাড়ি, ওটির সময় আছে, ওর সময় পেরিয়ে যাচ্ছে, তাও উনি ছাড়লেন না। ক ঘন্টা আপনার সময় কাটালো? 2 ঘন্টা ওখানে লেট করে দিল। তার জন্য কি অপারেশন হলো? না, একটা চোখের হয়েছিল আর একটা চোখের আজকে করে নিতে ডেট দিয়েছিল, তাড়াতাড়ি করে নিতে বলেছিল, না হলে ব্লিডিং চলে আসবে, কিন্তু তারা তাও শুনেনি। আমি হাতে পায়ে ধরে বলার করতেন ছিল। যখন হাসপাতালে গেলেন কি বললেন? ডাক্তারবাবু কিছু বলেনি, বলছে যে দেরি হয়ে গেছে, আজকে ভর্তি নেওয়া যাবে না, বলছে আপনারা টাইমে আসবেন না তো আমরা কি করব। ফুটেজ ধরা পড়েছে, তাই হাওড়া সিটি পুলিশ খতিয়ে দেখছে। আচ্ছা, আমরা কি এটা জানি না যে বিভিন্ন এই সমস্ত জায়গায় সাঁতরাগাছি বা অন্যান্য যেখানে জায়গায় তোলা ওঠে, সেই তোলাটা একেবারে নিচে থেকে উপর পর্যন্ত যায়। তাই হাওড়া সিটি পুলিশ নিজেদেরই পুলিশের বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দিয়ে সাসপেন্ড করবে, এমনটাও আমাদেরকে আশা করতে হবে? আমরা কি এতটাই মূর্খ? মনে হয় বাংলার মানুষ এতটাই মূর্খ? আপাতত শেখ শহীদুলের পরিবার অপেক্ষা করে বসে আছে কবে আবার কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক আসবে, তার এই বাচ্চা মেয়েটার অপারেশন হবে। মুসলমান বলে কিন্তু ছাড় পাবেন না যে আমি মুসলমান, মমতা তৃণমূলকে ভোট দিই, আমার বিরুদ্ধে তোলাবাজি হবে না, তৃণমূলের নেতারা আমাকে মারবে না, এটা কিন্তু হবে না। এরকম অরাজকতা এই রাজ্যে চলছে, তাতে হিন্দু মুসলমান কেউ ছাড় পাবে না। এই হচ্ছে রাজ্যের অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদেরও দাদাগিরি চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশেরও দাদাগিরি চলছে, আর আমরা চোখ বুঝে মেনে নিচ্ছি। এই অরাজকতা আপনারা আর কতদিন সহ্য করবেন? এরকম অরাজকতা চলতে থাকলে এই রাজ্যে সামান্যতম ব্যবসাও আসবে না, কেউ শিল্প করতে আসবে না। আপনার যদি টাকা থাকতো, আপনি যদি ব্যবসায়ী হতেন, আমার যদি টাকা থাকতো, আমি যদি শিল্পপতি হতাম, আমি কি এই মরা রাজ্যে, এই সিন্ডিকেট রাজ, এই তোলাবাজির রাজ্যে ব্যবসা শিল্প করতে আসতাম? কি মনে হয় আপনাদের? এই তোলাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেটের রাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী, শিক্ষকদের চাকরি চুরির দলটাকে যত তাড়াতাড়ি আপনারা এই রাজ্যের ক্ষমতা থেকে সরাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। লাস্ট সুযোগ 2026-এর নির্বাচন। এই নির্বাচনেও তৃণমূলকে হারাতে না পারলে আপনারা প্রত্যেকে বিপদে পড়ে যাবেন। আর যারা তৃণমূলকে ভোট দেবে, এই সমস্ত পাপের ভাগিদার, কর্মফল তাদের প্রত্যেককে বইতে হবে, যারা মমতা তৃণমূলকে এত কিছু দেখার পরেও ভোট দেবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।